বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তার যে মানসিক প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজকে হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষার জন্য কলেজ প্রভাষক পদে যে লিখিত পরীক্ষা আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। মূলত আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে নতুন যে সিলেবাস, হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষার জন্য যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের ময়না তদন্ত চলবে। ময়না তদন্ত কিভাবে চলবে, অর্থাৎ আজকে যে নতুন সিলেবাসটা আমাদের রিটেন পরীক্ষার জন্য রয়েছে সেটাকে আমরা আজকে এ টু জেড একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। তো যারা ভিডিওটি একটু লং টাইম দেখার মানসিক প্রস্তুতি আছে তারা এই ভিডিওটি দেখবেন, আর যদি মনে করেন যে না আমার সময় কম আস্তে করে স্কিপ করে যান, নো প্রবলেম। সো আমরা আজকে নতুন সিলেবাস ময়না তদন্ত শুরু করছি। কি করব, প্রথমে আমরা দেখে নিব যে এই সিলেবাসে কি কি আছে। আমরা এখানে জানি এখানে 5টা ইউনিট 5টা ভাগে ভাগ করেছে, অর্থাৎ 5টা ভাগে এখানে প্রশ্নের প্যাটার্নে আমাদের 5টা ভাগে ভাগ করে দিয়েছে। তার মধ্যে আমাদের পার্ট এ, বি, সি, ডি, ই। এখন এই ই থেকে, বি থেকে, সি থেকে, ডি থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে বলে দেওয়া আছে। তো সে বিষয়ে আমরা কথা প্রসঙ্গে কথা বলবো। তো মূলত আমরা আজকে শুরু করি। এখানে পার্ট এ এর মধ্যে রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। পার্ট এ এর মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং এখানে ইউনিট 1, 2, 3। তো এই ইউনিট 1, 2, 3 এর মধ্যে এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে কি কি টপিকগুলো রয়েছে সেটা ধরে ধরে ময়না তদন্ত শুরু করি। প্রথমে বলা হয়েছে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং এর সংজ্ঞা এবং এর অবজেক্টিভস বা উদ্দেশ্য কি সেটা এখানে বলেছে, অর্থাৎ এটা থিওরি। সাথে সাথে ইউজার্স অ্যান্ড ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ আমাদের যে তথ্যের ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, তাদেরকে কারা এবং কারা এটা ব্যবহার করে সেটা আমাদের জানতে হবে। এটাও কিন্তু আমাদের থিওরি আকারে প্রশ্নে থাকতে পারে। এবারে বলেছে বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞানের ভিত্তি। তো আমরা এই 3-4টা বিষয় দেখলাম যে এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল টার্ম, অর্থাৎ আমাদের এই পার্ট এর মধ্যে ইউনিট 1, 2, 3 এর মধ্যে আমাদের যতদূর পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আলোচনা আছে সেটা আমরা একটু একটু দেখব। আর থিওরি নিয়ে বেশি কথা না বললেই ভালো, কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। পার্ট এর মধ্যেই আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন গ্যাপ, GAAP, তারপরে হচ্ছে IAS, তারপরে হচ্ছে IFRS। তাহলে GAAP এটা মূলত টিকা আকারে বা ছোট প্রশ্ন আকারে হয়তো 1 নম্বর 2 নম্বরের জন্য থাকবে, বা IAS বা IFRS এর পূর্ণরূপ কি এভাবে হয়তো বা প্রশ্ন হবে। তো GAAP এটা মূলত এটার পূর্ণরূপ যদি আমরা বলি তাহলে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। IAS দ্বারা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং IFRS দ্বারা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। অর্থাৎ 3টার ছোট করে বিষয়গুলো আমরা যে কোনো বইতে এটা পাবেন। তো এখান থেকে আপনারা এটা দেখে নেবেন এর বিস্তারিত আলোচনা। তো আমরা এটা নিয়ে বেশি সময় নিচ্ছি না, কারণ ভিতরে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে, ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। তো এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তারপরে রয়েছে দ্য রেকর্ডিং প্রসেসের মধ্যে রয়েছে কি, রেকর্ডিং প্রসেসের মধ্যে এখান থেকে টোটালি ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক সমস্যা হিসেবে আমাদের অঙ্কগুলো প্রশ্নে আসবে। তো তার মধ্যে রয়েছে ডেবিট ক্রেডিট রুলস, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করার যে নিয়ম রয়েছে সেই নিয়ম। বেসিক অ্যান্ড এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ আমাদের যে ইকুয়েশন রয়েছে, আমাদের যে হিসাব সমীকরণ রয়েছে সেই সমীকরণের বর্ধিত রূপ, তার আলোচনা। ট্রায়াল ব্যালেন্স বলতে রেওয়ামিলকে বোঝানো হয়েছে। অ্যাডজাস্টিং এন্ট্রিজ অর্থাৎ সমন্বয় জাবেদা। রেকটিফাইং এন্ট্রিজ বলে এটি সংশোধন জাবেদা। ক্লোজিং এন্ট্রি এটি হচ্ছে এন্ট্রি বন্ধ করা বা সমাপনী জাবেদা। তারপর রয়েছে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর সোল প্রপার্টরশিপ, অর্থাৎ এক মালিকানা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণী এক মালিকানা প্রতিষ্ঠানের এবং কোম্পানির। তাহলে আমাদের
যৌথ মূলধনী কোম্পানি এবং এক মালিকানা প্রতিষ্ঠানের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটি আমাদের কি আছে, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে আরো রয়েছে কন্ট্রোল অফ ক্যাশ ব্যাংক, কন্ট্রোল অফ ক্যাশ ব্যাংক রিকনসিলিয়েশন, এটা রয়েছে। এটা মূলত আমরা ইন্টারমিডিয়েটের প্রথম পত্রের, অর্থাৎ যে যে বই পড়েছেন তার প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মধ্যে কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীটা ছিল। মূলত এখান থেকে আপনি যদি প্রস্তুতি নেন আপনাকে কিন্তু এর উত্তরটা আপনি করতে পারবেন। এখন আসি বই সংক্রান্ত কিছু বিষয়ে। এই হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড কোনো বই বাজারে আমি দেখিনি, কারণ যে বইগুলো বাজারে এখন অ্যাভেলেবেল আছে এই ম্যাক্সিমাম বইগুলো হচ্ছে পুরাতন সিলেবাসে। তো যে পুরাতন সিলেবাসে যেটা আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য অত্যন্ত হালকা কিছু সহায়ক হবে, কিন্তু পুরোপুরি কিন্তু এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন না। এই জন্য আমি বলেছি আজকে সিলেবাসের ময়নাতদন্ত করে ছাড়বো যে কোন টপিকটা কোথা থেকে আছে এবং কিভাবে আপনি এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবেন। ওকে, তো এইটা কন্ট্রোল অফ ক্যাশ ব্যাংক রিকনসিলিয়েশন, এটা ব্যাংক সমন্বয় বিবরণী। মূলত এটি আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের তৃতীয় অধ্যায়ের মধ্যে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। এপিএসবি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর দ্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ এই যে অ্যাকাউন্টিং এর জন্য যে ধারণাগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এটাও আপনি পেয়ে যাবেন হচ্ছে যে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের মধ্যে, অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের মধ্যে আপনি এই সম্পর্কিত আলোচনা আপনি পুরোপুরি পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেটস, অর্থাৎ এটি আপনি কোন জায়গা পাবেন? এইটি আপনি মূলত পাবেন হচ্ছে প্রথম পত্রের অষ্টম অধ্যায়। প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব নামে একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের মধ্যে আপনি এই সম্পর্কিত আলোচনা পুরোপুরি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে রয়েছে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন ফ্যাক্টরস অ্যান্ড মেথডস অফ চার্জিং ডেপ্রিসিয়েশন, অর্থাৎ এই যে বলেছে যে অ্যামোর্টাইজেশন, তারপরে যে ডেপ্রিসিয়েশন, তারপরে রয়েছে যে আমাদের ডেপ্রিয়েশন। ঠিক আছে, এই যে বিষয়টা মানে আমরা যদি বলি যে ডেপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন সাধারণত অস্পর্শনীয় সম্পদের উপর যে আমরা অবলোকন ধরি সেটা হচ্ছে অ্যামোর্টাইজেশন, আর ডেপ্রিসিয়েশন বলতে অবচয়, যেটা স্থায়ী সম্পত্তির উপর যে অবচয়গুলো ধরা হয় সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন। অর্থাৎ ওই অষ্টম অধ্যায়ে গেলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনার আরেকটা সোর্স আমি বলে দিচ্ছি, এটা পেয়ে যাবেন বিবিএস, অর্থাৎ আমাদের ডিগ্রির যে থার্ড ইয়ারের একটা বই আছে যার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। সেই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর মধ্যে যদি আপনি সিলেবাসটা দেখেন তার মধ্যে ক্রমিক নাম্বার 2 মানে 2 নাম্বার ক্রমিকে আপনি এই সম্পর্কিত আলোচনা পুরোপুরি পাবেন। অর্থাৎ ওই জায়গা থেকে মনে হয় যে কপি করে এখানে বসে দেওয়া হয়েছে। এটা আপনি যদি সিলেবাসটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এটা দেখলাম কোথায়, এটা হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে বইটা রয়েছে সেটার মধ্যে আপনি এইটা ব্যাপারে একবারে ডিটেলসটা আপনি এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন। তো বাংলা এবং ইংরেজি উভয় পক্ষেরই আলোচনা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তাহলে আমরা দেখলাম এটা প্রথম পত্রের, আমরা যদি ইন্টারমিডিয়েট প্রথম পত্র অষ্টম অধ্যায় দেখি সেখানেও আমরা এর সম্পর্কিত আলোচনা পাবো। সাথে সাথে বিবিএস বা ডিগ্রিতে যাদের আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়েছেন সেখান থেকেও আপনারা পাবেন, পাইলে অনার্সের বইতেও পাবেন। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটা দেখলেই হয়ে যাবে। তো তারপর আমি মানে কাছাকাছি সোর্সটা আমি বলে দিচ্ছি। এরপরে রয়েছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড, অর্থাৎ পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে নগদ প্রবাহ বিবৃতি প্রস্তুত করো। এটা পেয়ে যাবেন বিবিএস অর্থাৎ ডিগ্রি থার্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর বইতে, এবং এটার ক্রমিক নাম্বার হচ্ছে 7, অর্থাৎ সিলেবাসে 7 নম্বর ক্রমিকে দেখবেন এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর বইয়ের মধ্যে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড, এটা ওখানে আপনি ডিটেলস আলোচনা পাবেন। আমি আবার বলছি, বাজারে এমন কোনো বই নেই যে সেখানে একেবারে পরিপূর্ণভাবে আপনার সিলেবাসটা দেওয়া আছে। এজন্য আমি একটু কষ্ট করে বিভিন্ন সোর্সগুলো আপনাকে বলে দিচ্ছি, কোন জায়গা থেকে সংগ্রহ করবেন এটা আপনার ইচ্ছা। একান্ত পুরাতন যে মার্কেট আছে আপনার জেলা সদরে বা যেখানে আপনি থাকেন বসবাস করেন সেখানে আশেপাশে দেখবেন যে পুরাতন বইয়ের দোকানে গেলেও কিন্তু আপনি বইগুলো সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনি প্রস্তুতি ভালো করে নিতে গেলে আপনাকে সেভাবে পরিশ্রম করতে হবে। এক জায়গা থেকে কোনো একটা বই রেডি করে আপনাকে দিবে এমন কিন্তু নাও হতে পারে। তো এরপরে রয়েছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটিস, ইন্স্যুরেন্স অফ কমন শেয়ারস,
ট্রেজারিস স্টকস, ক্যাশ ডিভিডেন্ড, বোনাস শেয়ার অফ স্টক ডিভিডেন্ড। এই স্টক হোল্ডারদের ইকুইটির জন্য যে অ্যাকাউন্টিং, সাধারণ শেয়ার, ট্রেজারি শেয়ার, লভ্যাংশ, বোনাস শেয়ার এবং স্টক লভ্যাংশ, এই বিষয়ে এই ব্যাপারে আপনি পাবেন হচ্ছে পঞ্চম পত্র, অর্থাৎ ডিগ্রির পঞ্চম পত্রের মধ্যে থার্ড ইয়ারের পঞ্চম পত্রের বইয়ের নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং একবার হুবহু চ্যাপ্টারটা আপনার আছে। কোনটা আছে? অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি, ইন্স্যুরেন্স, কমন শেয়ারস, ট্রেজারি স্টক, ক্যাশ ডিভিডেন্ড, বোনাস শেয়ার অর স্টক ডিভিডেন্ড, একেবারে হুবহু এটা আছে। এবং এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ক্রমিক নাম্বার 1 নাম্বার ক্রমিকেই আপনি এই টপিকটা আলোচনা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সিলেবাসে ময়নাতদন্ত করতে এসে যে আমরা কত অভিজ্ঞতা অর্জন করব এটা আপনাকে পরে বুঝাই দেব, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এরপরে আরো দেখলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ইউজেস অ্যান্ড লিমিটেশন, রেশিও অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরাইজন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ আর্থিক বিবৃতি বিশ্লেষণ। এই আর্থিক বিবৃতি বিশ্লেষণ, এটার জন্য বেশি দূরে যেতে হবে না। আমাদের ইন্টারমিডিয়েটের যে দ্বিতীয় পত্র বই রয়েছে, এই দ্বিতীয় পত্রের বইয়ের মধ্যে আমরা কিন্তু একটা খণ্ড আছে, দেখবেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, সেই দ্বিতীয় পত্র থেকে আপনি এই অধ্যায়টা পড়ে নেবেন। তাহলে আপনার আর এটার জন্য বিবিএস বা অনার্সের বইয়ের কাছে যাওয়া দরকার না, এখান থেকে আপনি সকল ধরনের তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে রয়েছে পরের যে অংশটুকু রয়েছে, তার মধ্যে রয়েছে যে গ্রিন অ্যাকাউন্টিং, ইন্টিগ্রেটেড রিপোর্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিস অ্যান্ড ফরেন্সিক অ্যাকাউন্টিং। এই গ্রিন অ্যাকাউন্টিং, ইন্টিগ্রেটেড রিপোর্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফরেন্সিক অ্যাকাউন্ট, এখান থেকে ধরে নেন এআই বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে, এটা থেকে একটা প্রশ্ন ধরেন আসবে, কারণ একটা ভাইরাল ওয়ার্ড হচ্ছে এআই। অর্থাৎ এই ব্যাপারে জাস্ট থিওরি আকারে আপনার প্রশ্ন থেকে এখান থেকে কোনো অঙ্ক নেই মূলত। তবে গ্রিন অ্যাকাউন্টিং বলতে সাধারণত পরিবেশ বা এনভায়রনমেন্টের যে হিসাব নিকাশ, সেই মানে এই যে পরিবেশ যে হিসাব বিজ্ঞানে কতটুকু ভূমিকা পালন করে তারই একটা কিছু আলোচনা এর মধ্যে রয়েছে। অ্যাকাউন্টিং ফর এআই, অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই অ্যাকাউন্টিং এ কতটুকু ভূমিকা পালন করছে, অর্থাৎ যে অনলাইন সিস্টেম সেইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কতটুকু ভূমিকা পালন করছে সেই ব্যাপারে আমাদের এখানে আলোচনা রয়েছে, ফরেনসিক অ্যাকাউন্টিং। তো এই ব্যাপারটা আপনারা টিকা আকারে আসবে হয়তোবা, এটা আপনারা একটু দেখে নেবেন। আর আমি এই ব্যাপারে আমি বিস্তারিত ক্লাস দিব, টেনশন করার কিছু নাই। এর পরবর্তী যে পার্ট বি তে রয়েছে অডিটিং। এই অডিটিং এর মধ্যে মূলত আমরা চেষ্টা করব যে এই অডিটিং যতটুকু আছে এখানে আসলে ম্যাথমেটিক্যাল টার্ম নাই বললেই চলে। এখান থেকে মূলত আমরা এটা ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় পত্র একটা বই আছে অডিটিং, সেই অডিটিং বা নিরীক্ষা শাস্ত্র, এই বইটা আমরা একটু দেখে নেব। তাহলে আমরা যে প্রশ্নগুলো এখানে আছে, যেমন ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, অবজেক্টিভস অ্যান্ড অ্যাডভান্টেজ অফ দ্য অডিট, টাইপস অফ অডিট, টেকনিক্স অফ অডিট, অডিট প্রোগ্রাম, এরর্স অ্যান্ড ফ্রড নেচার অ্যান্ড টাইপস, এই ব্যাপারে আমি তারপরে বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছি। ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, চেক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল, ভাউচারিং অ্যান্ড ভেরিফিকেশন, ভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এই প্রত্যেকটা বিষয়ে আপনি ওই অডিটিং বই থেকে আপনি এখান থেকে একটু দেখে নেবেন। সাথে সাথে অডিটিং এর মধ্যে আরো রয়েছে ডিউটিস অ্যান্ড লাইবিলিটিস অফ অ্যান অডিটর্স, অডিট রিপোর্টস, টাইপস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং প্রফেশন ইন বাংলাদেশ, একজন নিরীক্ষকের দায়িত্ব কি, তার দায় কি, অডিট রিপোর্ট কেমন ভাবে তৈরি করতে, কত প্রকার হয়, অডিটিং সম্পর্কে বা অডিটিং সম্পর্কিত আন্তর্জাতিক মান কি আছে, বাংলাদেশে অডিটিং পেশা কতটুকু ভূমিকা পালন করে, সে বিষয়ে আমরা এখান থেকে জেনে দেব। এরপরে রয়েছে থার্ড পার্ট, অর্থাৎ পার্ট সিতে থার্ড পার্টের মধ্যে রয়েছে, পার্ট সির মধ্যে রয়েছে ট্যাক্সেশন বা আয়কর। এই আয়কর বা এইটাও কিন্তু আমাদের মূলত টপিকটাই টোটালি হচ্ছে যে আমাদের হায়ার লেভেলের, অর্থাৎ আমাদের অনার্স বা ডিগ্রি লেভেলের। তো সেখানে আমরা যদি এটা আমি একবার হুবহু সিলেবাসটা অনেকটা মিলে যাচ্ছে, যেখান থেকে আমি সেই জিনিসটা আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে ডিগ্রির ফোর্থ ইয়ারের বা ফোর্থ পেপার, অর্থাৎ সেকেন্ড ইয়ারে আপনি দেখবেন যে আপনার যে বইটা রয়েছে সেটা হলো ট্যাক্সেশন। এই ট্যাক্সেশন থেকে আপনি এই ব্যাপারের পুরো সিলেবাসটাই আপনি সেখান থেকে আপনি নিতে পারবেন। তো এটা দিয়ে কিন্তু আপনাদের যে অন্যান্য যে বইগুলো রয়েছে সেখানেও টুকটাক কিছু আলোচনা আছে, সেখান থেকেও হেল্প নিতে পারবেন। সাথে সাথে আরো একটু বেশি হেল্প দরকার হলে
আমরা ওখান থেকে আমরা হেল্প নিতে পারবো এবং আমাদের নিয়মিত ক্লাস চলবে, নিয়মিত ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন, সম্পূর্ণ ফ্রি ক্লাস, এখানে আপনাদের তেমন কোনো ঝুট ঝামেলা নেই। সো আমার সাথে থাকলে আপনারা আপনাদের প্রস্তুতি ফ্রুটফুলি নিতে পারবেন, এটা আমি আশা করি। তারপরে রয়েছে ইনকাম, এখানে রয়েছে যে ইনকাম, ক্লাসিফিকেশন অফ ইনকাম, হেডস অফ ইনকাম, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, এক্সেপশন অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, আয়ের শ্রেণী বিভাগ, আয়ের প্রধান, তারপরে হচ্ছে আয়ের বছর, মূল্যায়ন বছর, মূল্যায়ন বছরের ব্যতিক্রম, তারপরে রয়েছে যে অ্যাসেসেস, তারপরে হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাসেসেস, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ মূল্যায়নকারী, নির্ধারণের শ্রেণীবিভাগ, আবাসিক অবস্থা, বিনিয়োগ ট্যাক্স, ক্রেডিট ট্যাক্স, রিবেট, ট্যাক্স রিলিফ, ব্যক্তিদের জন্য আয়করের মূল্যায়ন পদ্ধতি, হ্যাঁ ব্যক্তির ক্ষেত্রে কেমন হবে সে বিষয়টা আমরা এখান থেকে জানবো। পরবর্তীতে ট্যাক্সেশনের মধ্যে রয়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। এই ভ্যাট প্রথা কিন্তু 1991 সালে বাংলাদেশে চালু হয়। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব। ডেফিনেশন, ইম্পর্টেন্স অফ ভ্যাট, হু উইল পে ভ্যাট অর্থাৎ কে ভ্যাট পরিশোধ করতে, কাকে পরিশোধ করতে হবে, বুকস অফ অ্যাকাউন্টস টু বি দেয়ার মেইনটেইনড ফর ভ্যাট, কনজামশন অফ ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সংজ্ঞা, ভ্যাটের গুরুত্ব, কে ভ্যাট দেবে, ভ্যাটের জন্য অ্যাকাউন্টিং এর বই বা ভ্যাটের গণনা পদ্ধতি। এরপরে রয়েছে যে পার্ট ডি, পার্ট ডির মধ্যে রয়েছে কস্ট অ্যাকাউন্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কস্ট অ্যাকাউন্টিংটা কিন্তু আমাদের এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, এই ট্যাক্সেশন থেকেও কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। তো এই কস্ট অ্যাকাউন্টিংটা আপনি মূলত দ্বিতীয় পত্রের মধ্যে, অর্থাৎ আমাদের যে ইন্টারমিডিয়েটের বই রয়েছে, ইন্টারমিডিয়েটের বইয়ের দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। আর সেখানে সাধারণত আরেকটা সোর্স থেকে আপনি এটা শিখতে পারেন, সেটা হচ্ছে যে থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং একটা বই আছে, ডিগ্রি থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং একটা বই আছে, সেখান থেকেও কিন্তু চাইলে আপনি কি করতে পারেন, এই কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে প্রস্তুতি নিতে পারেন। তো এটা নিয়ে কিন্তু বইতেও অনেক অঙ্ক দেওয়া আছে, যে বইটা আপনি বাজার থেকে কিনবেন। আমি কোনো বইয়ের নাম বলতেছি না যে বইয়ের মধ্যে রং আছে, তবে নতুন সিলেবাসের কোনো বই আমি এখনো দেখতেছি না। তো নতুন সিলেবাস ওরা পেজ নাম্বার লাগিয়েছে আগের মলাটের উপরে, শুধু ছাড়টা এগিয়ে দিয়েছে, কিন্তু নতুন সিলেবাস তারা কিন্তু ওখানে অন্তর্ভুক্ত করেনি ম্যাক্সিমাম বইয়ের মধ্যে আমি দেখেছি। তো কস্ট অ্যাকাউন্টিং এর থেকে মূলত ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, এর মধ্যে রয়েছে খরচ, কস্ট, এক্সপেন্সেস, লস, অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং, তারপরে রয়েছে মেথডস অ্যান্ড টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং, এলিমেন্টস অফ কস্ট, ক্লাসিফিকেশন অফ কস্ট, প্রিপারেশন অফ কস্ট শিট। অর্থাৎ আমাদের এখান থেকে ধরনের প্রশ্নগুলো কস্ট অ্যাকাউন্টিং থেকে থাকবে। অ্যাকাউন্টিং ফর দ্য ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামালের যে হিসাব, মেথডস অফ ভ্যালুইং ম্যাটেরিয়ালস ইস্যু, লিফো ফিফো। এই লিফো ফিফো নিয়ে একটা কথা বলি, মাস্ট বি এখান থেকে একটা অঙ্ক থাকবে, কারণ এই লিফো ফিফো থেকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা অঙ্ক যা আসবে এটা আপনি ধরে নিতে পারেন। আর এটা আপনি কোন জায়গা থেকে পড়বেন, এটা চাইলে আপনি কিন্তু টুর থেকে পড়তে পারবেন। এই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে অষ্টম অধ্যায়ে দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়ের মধ্যে আপনারা এই কস্ট অ্যাকাউন্টিং এর যে লিফো ফিফো মেথড বা আমাদের ওয়েট অ্যাভারেজ মেথড রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি সেখান থেকে দেখতে পারবেন। সাথে সাথে কস্ট অ্যাকাউন্টিং বই আছে, সেই কস্ট অ্যাকাউন্টিং বই কোন ইয়ারে পাবেন, থার্ড ইয়ারের ষষ্ঠ পত্র, থার্ড ইয়ারের ডিগ্রি থার্ড ইয়ারের ষষ্ঠ পত্রটা বইতে কস্ট অ্যাকাউন্টিং বই, সেখান থেকে আপনি কিন্তু এটা নিতে পারবেন। এরপরে রয়েছে যে অ্যাকাউন্টিং ফর লেবার, ডিফারেন্ট মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, অ্যাকাউন্টিং ফর ওভারহেড, অ্যালোকেশন অফ সাপোর্ট, ডিপার্টমেন্ট কস্ট অন প্রডিউসিং অর্থাৎ শ্রমের জন্য অ্যাকাউন্টিং, অর্থাৎ মজুরি কিভাবে দিতে হয়, বেতন কিভাবে দিতে হয়, জাস্ট এই বেতন মজুরি থেকে কিন্তু প্রশ্ন আমরা দেখেছি যে এসেছে আগে পরে। এটাও কিন্তু আমাদের ওই ইন্টারমিডিয়েট বইতে যে একটু দেখেন সেখান থেকে আপনি দেখতে পারবেন। এরপরে যে পার্ট ই রয়েছে, অর্থাৎ পার্ট ইর মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে সবচেয়ে আমরা এ ব্যাপারে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট বইতে তেমন ভালো আলোচনা যদিও আছে, কিন্তু এতটা ডিটেলসে নাই। তো দুটা সোর্স আমি বলে দিচ্ছি, এটা চাইলে আপনি ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের মধ্যেও আপনি এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন। সাথে সাথে আমরা কিন্তু এমবিএতে এটা কিন্তু আমাদের ডিগ্রি লেভেলে ছিল না, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা মূলত এমবিএতে আমরা পড়েছি। এমবিএ থেকে আপনারা ওই বইটা যদি একটু কালেক্ট করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি এটা ধারণা নিতে পারবেন বলে এটা আমি বিশ্বাস করি। আর আপনারা আমার চেয়ে অনেক সচেতন, আপনারা এখনো সবাই পড়ালেখার মধ্যে আছেন। পরবর্তীতে রয়েছে ডিফারেন্ট কস্ট অ্যান্ড
ফর ডিসিশন মেকিং, সাঙ্ক কস্ট, রেলিভেন্ট কস্ট, ইরিলেভেন্ট কস্ট, ডিফারেন্সিয়াল কস্ট, ইনপুটেড কস্ট অ্যান্ড অপরচুনিটি কস্ট ইত্যাদি ইত্যাদি রয়েছে আমাদের এরিয়ার মধ্যে। পরবর্তীতে রয়েছে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডাইরেক্ট কস্টিং, প্রিপারেশন অফ দ্য ইনকাম স্টেটমেন্ট আন্ডার এসি অ্যান্ড ডিসি, এটা আমাদের পার্টের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে কস্ট ভলিউম প্রফিট, সিপিভি রিলেশনশিপ, সিপিভি অ্যানালাইসিস, কম্পিউটিং দ্য বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, প্রিপারেশন অফ দ্য ক্যাশ বাজেট, প্রিপারেশন অফ দ্য ফ্লেক্সিবল বাজেট। এগুলো আপনারা চাইলে ওই বললাম যে ওটা 10ম অধ্যায়ে আছে, আর তা না হলে কোথায় আছে, একটু কষ্ট করে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা বই আছে, এমবিএতে আমরা পড়েছিলাম, ওই বাজার থেকে একটু সংগ্রহ করলে এই সবগুলো অধ্যায় কিন্তু সব জায়গায় নেই। একটা বইয়ের থেকে হয়তো একটা টপিক দুটো টপিক তুলে দেওয়া হয়েছে। তো আপনারা যদি ভালো করে এখনো সময় আছে, হয়তো মেবি জুলাইয়ে পরীক্ষা হবে, 2-3 মাসে এনাফ টাইম ফর প্রিপারেশন। সো আপনারা যদি একটু চেষ্টা করেন, আমি আশা করি আপনারা খুব ভালো করতে পারবেন। আমি সোর্সগুলো বলে দিলাম ঠিকই, কিন্তু প্রস্তুতিটা কিন্তু আপনাকে নিতে হবে, এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।